সবাই খুব মন দিয়ে শোনো। এই হ্যান্ডগান তো ঠিক আছে, কিন্তু আমরা হাই রেঞ্জের গুলি ব্যবহার করতে পারবো না, কারণ এই গুলিগুলো বর্ডারে সোলজাররা ব্যবহার করে থাকে, আর শুটিং রেঞ্জের খেলায় হাই রেঞ্জের গুলি ব্যবহার করা নিয়ম বিরুদ্ধ। আর আমরা কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করতে চাই না। ওকে গাইস, রেডি? ইয়েস স্যার। এবার তোমরা প্রত্যেকে নিজের নিজের শুটিং গগলস আর হেডফোন লাগিয়ে নাও। এবার তোমরা প্রত্যেকে নিজেদের বন্দুক তুলে নাও আর কাঁধে ঠেকিয়ে ধরো। চোখ টার্গেটে আর হাত ট্রিগারে। আর যখন আমি 3 বলবো তোমরা সবাই ফায়ার করবে। আজ দেখবো কে কত বড় বন্দুকবাজ। 1 2 3। স্যার হয়তো গুলি লেগেছে। কোথায় লাগলো গুলি? কাঁধে। ও গড, আমাকে বাঁচান, আমি মরতে চাই না স্যার। কিচ্ছু হবে না তোমার, একদম ভয় পেও না। ইশারাটা কি করলে তুমি? ওকে মেরে ফেললে? হ্যাভ ইউ গন ম্যাড? তুমি কেন ওর বুকে গুলি মারলে? একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো আর এইসব ফালতু কথা এখন থামাও। শুধু এটা ওর দোষ নয়, তোমরা এটা জানতে তো যে এখানে শুটিং রেঞ্জের ফায়ারিং চলছে, তার সত্ত্বেও এখানে কি করছিলে? স্যার এতে এদের কি দোষ বলুন তো? এরা তো রেঞ্জের বাইরেই দাঁড়িয়েছিল। দোষ তো ঈশান করেছে। ওর নিশানা এত ভুল হলো কি করে? হ্যাঁ, নিজেকে স্টেট লেভেলের শুটার বলে মনে করো? সমস্ত শুটারকে এটা শেখানো হয় যে হ্যান্ডগান চালানো কতটা দায়িত্বপূর্ণ কাজ। কারেক্ট। আর তুমি একজন সিনিয়র শুটার হওয়ার পরেও নিজের দায়িত্ব কি করে ভুলে যেতে পারলে? ঈশান, তুমি ভগবানের কাছে প্রার্থনা শুরু করে দাও, কেননা ওর যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে। আমি একা কেন ফাঁসবো? আরে ফাঁসবে তো এও। আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। আরে আরে কি আরে, কি আরে করে গেছে। কি বলছে ও? একই ধরুন কাজ হ্যালো? করলো তার উপর। কে বলছেন? হ্যাঁ, কি রে বাবা? হ্যালো। হ্যালো, লেট হলো কেন? লেট কেন হয়েছে? রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, এখন এসে গেছি তো। ভেতরে চলে এসো। ভিতরে? আমি ভিতরে চলে এসেছি। সামনে একটা ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার বল। সামনে টেবিলের উপর একটা ফোন রাখা আছে, যতক্ষণ ফোনটা না বাজে ওখান থেকে নড়বে না। এ শোন, তুই কি আমার সঙ্গে ছেলে খেলা করছিস নাকি? এই, যতটা বলছি ওইটুকুই কর। নিজের মোবাইল ফোনটা বের করে রাখ বাইরে। হ্যালো। হ্যাঁ এটা কি?
তুমি এখানে কি করছিলে? স্যার আমি তো একটা মেয়ের সাহায্য করছিলাম। ও বেচারি নিজের স্বামীকে খুঁজছিল আর আমাকে বললো মিলের ভেতরে গিয়ে খুঁজতে। আমি এখানে এসে গেলাম আর এসেই গুলি চলার আওয়াজ শুনতে পেয়ে এখানে ছুটে চলে এলাম। তুমি যখন এসেছিলে এখানে তখন এই দুটো লাশ ছাড়া আর কিছু কি দেখেছিলে? না স্যার। আপনি কি জানেন এরা দুজন কারা? চিনি না স্যার। আপনি এই মিলের মালিক আর আপনি জানেন না যে এরা এখানে এলো কি করে? হ্যাঁ, ওটা তো আমিও ভাবছি, মরবার জন্য ওরা আমার মিলটাই পেল, শুধু শুধু আমাকে ঝামেলায় ফেলে দিল। আর এই মিলটা তো স্যার 5 বছর ধরে বন্ধ, আর এখানে কেউ যাওয়া আসাও করে না, আর এই ফোনটাও বন্ধ রয়েছে। কোনো ওয়াচম্যান নেই নাকি এখানে? একজন ওয়াচম্যান ছিল, ওর বাচ্চাদের ছুটি পড়ে গিয়েছিল বলে 1 মাস আগে গ্রামে চলে গিয়েছিল। দয়া, হ্যাঁ ডক্টর। দয়া, যেভাবে লাশগুলো পড়ে আছে আর যেভাবে গুলি লেগেছে লোকটির, মনে হচ্ছে ওই মহিলাই গুলি চালিয়েছে এর উপর। আর তারপর এই মহিলা আত্মহত্যা করেছেন। তার মানে কি এই দুজনকে গুলি ওই গানটা থেকেই করা হয়েছে? এটা তো ব্যালিস্টিক রিপোর্টের পরেই জানা যাবে। স্যার আরেকটা কথা মাথায় ঢুকছে না। যদি ওই লোকটাকে মেরে ওই মহিলার আত্মহত্যাই করার ছিল, তাহলে এই মিলে টেবিল, চেয়ার, ফোন রাখার কি দরকার ছিল? হ্যাঁ, এই একটা ওয়ালেট পেয়েছে এর থেকে। এই লোকটার নাম জ্ঞান ডক্টর, জুহুতে থাকে। আর এই মেয়েটার ছবি এর ওয়ালেটেই আছে ডক্টর। স্যার এটা ভালোবাসার চক্কর নয় তো? হতে পারে সেটা, কিন্তু তার জন্য এত সব কায়দা করার কি দরকার ছিল? স্যার আরও একটা কথা, আমি ওনার মোবাইলটা চেক করেছি, এতে লাস্ট 15টা কল কোনো প্রাইভেট নাম্বার থেকে এসেছে। প্রাইভেট নাম্বার থেকে? এই জ্ঞানের অতীত খুঁড়ে বের করতে হবে, তবেই জানা যাবে যে ওই মহিলাটা আসলে কে, আর ও একে কেনই বা মারতে গেল। আপনারা ওনাকে চেনেন? জ্ঞানবাবু? না না স্যার, এটা হতে পারে না স্যার। এনাকে কে মেরে দিল? এনার তো কারোর সাথে কোনো শত্রুতাও ছিল না। ইনি কে? আগে ইনি রূপালী দেবী, ঈশানের মা। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন যে জ্ঞানবাবু আর রূপালী দেবীর মধ্যে কি সম্পর্ক? দেখুন, আমাদের সন্দেহ যে রূপালী দেবী জ্ঞানবাবুকে খুন করেছে আর তারপর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। স্যার রূপালী আর জ্ঞানবাবুর তো আশীর্বাদ হয়ে গিয়েছিল আর ওদের দুজনের সামনের মাসেই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু কি? স্যার কিন্তু ঈশানের এই সম্বন্ধ পছন্দ ছিল না। এই ঈশান কোথায়? ওই যে আসছে। কি হয়েছে স্যার? আপনি এত আর্জেন্ট ডাকলেন কেন? আর এনারা কারা? আমরা সিআইডি অফিসার্স। ঈশান, আমরা তোমার সাথে তোমার মা রূপালী দেবী আর জ্ঞানবাবুর ব্যাপারে কিছু জানতে চাই। দেখুন স্যার, আপনি আমার মায়ের ব্যাপারে যা জিজ্ঞেস করবেন আমি বলবো, কিন্তু জ্ঞানবাবুর ব্যাপারে জিজ্ঞেস করবেন না। দেখো ঈশান, খুনের ব্যাপার, কথা তো বলতেই হবে। খুন? কার খুন? জ্ঞানবাবুর। কি? পবন মিলে আমরা ওনার লাশ পেয়েছি, কেউ ওনাকে গুলি করেছে। আর আমরা তাহলে আমি কি করব? আমি মানছি আমি ওনাকে সহ্য করতে পারতাম না, কিন্তু আমি ওনাকে মারিনি। একদম না, কিন্তু তুমি নও, তোমার মা ওনাকে মেরেছে আর তারপর নিজে আত্মহত্যা করেন। কি? মা মা আত্মহত্যা? আপনি এসব কি বলছেন স্যার? আমার আমার ঈশান, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোমার কি মনে হয় তোমার মা আত্মহত্যা করেছেন? একেবারেই না স্যার। স্যার উনি তো খুব আনন্দে ছিলেন স্যার, রোজের মতন তাড়াতাড়ি উঠলেন, যোগা করলেন আর 9টার সময় অফিসের জন্য বেরিয়ে পড়েন। স্যার এটা হতে পারে না স্যার। সামলাও নিজেকে। তুমি জ্ঞানবাবুর ব্যাপারে যা কিছু জানো প্লিজ আমাদের বলো। আমি আপনাদের বলছি, এখানে একটা ছোট দুর্ঘটনা ঘটে যায়, মানে একজন অ্যাটেন্ডেন্টের হাতে গুলি লাগে।
যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জ্ঞানবাবু একটা ফোন পান। ফোনটা আসার পরেই উনি ঘাবড়ে যান আর নার্ভাস হয়ে এখান থেকে চলে যান। কোথায় গেছিলেন আপনি জানতেন? আগে না, কোথায় গিয়েছিলেন বলতে পারবো না। কটার সময় গিয়েছিলেন জ্ঞানবাবু এখান থেকে? ধরুন 12টা নাগাদ। স্যার, ঈশান স্যার প্রথমেই চলে গেছিলেন, জ্ঞানবাবুরও আগে। স্যার স্যার রূপালী দেবী অফিসে গেছিলেন আর জ্ঞানবাবু শুটিং রেঞ্জ থেকে বেরোলেন। তাহলে ওনারা পবন মিলসে কখন পৌঁছলেন? আর তাহলে জ্ঞানবাবুকে ফোন কে করে থাকবে? কিন্তু জ্ঞানবাবুকে মারার পর রূপালী দেবী আত্মহত্যা করলেন কেন? এই সব প্রশ্নগুলোরই উত্তর আমাদের খুঁজতে হবে। পাইল এদিকটা দেখো, আমি ফায়ার করতে যাচ্ছি। ওকে। ম্যাম, হ্যাঁ এই দেখুন 3 ঘন্টায় 3বার রিপোর্ট বের করেছি, তারপরেও একই রেজাল্ট বেরোচ্ছে। কি এসেছে রেজাল্ট? ম্যাম আপনি নিজেই অবাক হয়ে যাবেন, দেখুন এসে। এই দেখুন। আরে এটা কি? যেটা ভেবেছিলাম এ তো তার উল্টো বেরোলো। রূপালীর মৃত্যু জ্ঞানবাবুর 6 ঘন্টা আগে হয়েছে। খুব ভালো করে চেক করে দেখে নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। আমি এটা ভেবেছিলাম যে ম্যাডাম ওনার ফার্ম হাউসে রিল্যাক্স করতে গেছেন। উনি প্রায় শনি রবিবারই যেতেন। তুমি তো ওনার ড্রাইভার, তো তোমায় নিয়ে যেত না? যেতেন স্যার, কিন্তু এবারে কি কারণে? সাহেব, উনি কিভাবে মারা গেছেন? ওনার মাথায় গুলি লেগেছে আর জ্ঞানবাবুর বুকে। আমাদের সন্দেহ উনি আত্মহত্যা করেছেন। না সাহেব, উনি আত্মহত্যা কেন করতে যাবেন? দেখা যাক, সেটা সময় হলেই জানা যাবে। আচ্ছা, শেষবার ম্যাডামকে তোমরা কখন দেখেছিলে? স্যার, কাল সকালে আমি নিজে ওনাকে অফিসে ছাড়তে গেছিলাম। কটার সময়? স্যার 9টার সময়। 9টার সময়? তার ঠিক আগে বা তার ঠিক পরে কি কি হয়েছিল মনে করে বলো। যেটা তোমাদের গুরুত্বপূর্ণ না মনে হয় তুমি সেটাও বলো, সবকিছু ডিটেলে। ওকে স্যার, ওই দিন ম্যাডাম লেটে উঠেছিলেন, তাড়াতাড়ি তৈরি হলেন আর জলখাবার না খেয়েই গাড়িতে এসে বসলেন। তো 9টার সময় অফিসে নিয়ে গেলাম। তারপর 10:30টায় ম্যাডামের ফোন এলো যে গাড়ি বের করো। তারপর আমি ওনাকে জাম্বো মলে নিয়ে যাই। জাম্বো মল? সকাল সকাল অফিসের কাজ বাদ দিয়ে 10:30টার সময় উনি মলে যান? সাহেব, আমারও খুব অদ্ভুত লেগেছিল, কারণ উনি আমার সঙ্গে নিয়ে যাননি। কেন? তোমাকে সঙ্গে নেবে কেন? গত 3 বছর ধরে উনি সবসময় আমার সঙ্গে নিতেন ওনার জিনিসপত্র ধরার জন্য। আচ্ছা, মানে মলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ওনার, হঠাৎ ওখানে চলে গিয়েছিল। স্যার! হ্যাঁ পঙ্কজ? স্যার, মনে হচ্ছে রূপালী দেবীর আত্মহত্যার প্রবণতা ছিল। এই দেখুন, নাইট স্লিপ 30 mg। এটা ঘুমের ওষুধ স্যার, ভীষণ পাওয়ারফুল। ডক্টর কুন্দন, সাইকোথেরাপিস্ট।
গত 1 বছর ধরে ওষুধ খাচ্ছিলেন। এদিকে এসো তোমরা। আর রূপালী ম্যাডাম কিসের জন্য ওষুধ খেতেন? কি রোগ ছিল ওনার? সাহেব, ওনার না মৃগীর সমস্যা ছিল, কিন্তু 6 মাস ধরে উনি অনেকটা সুস্থ হয়ে গেছিলেন। স্যার, স্যার এই দেখুন, রূপালী ম্যাডামের লকারে একটা পিস্তল পেলাম, লাইসেন্সও রয়েছে। লাইসেন্স পিস্তল? এর মানে হলো রূপালী ম্যাডাম আত্মহত্যা করেন? স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। যদি উনি আত্মহত্যা করতেন তাহলে ওনার নিজের পিস্তল দিয়েই করতেন, আর নিজের বাড়িতেই করতেন। কিন্তু বাড়ি থেকে এত দূরে মিলে গিয়ে আত্মহত্যা কেন করবেন? স্যার, হতে পারে রূপালী জ্ঞানবাবুকে মারতে চেয়েছিল, তাই এত দূর মিলে গিয়েছিল। জ্ঞানবাবুকে মারার হলে উনি নিজের পিস্তলই সঙ্গে নিয়ে যেতেন বিনীত। কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। স্যার, আপনি কাকে সন্দেহ করছেন? আপাতত কিছু বুঝতে পারা যাচ্ছে না। শপিং মল, ঘুমের ওষুধ, ডক্টরের প্রেসক্রিপশন আর লাইসেন্সড গান, সবকিছু দেখে তারপর বুঝতে পারা যাবে জ্ঞানবাবু ও রূপালী ম্যামের সঙ্গে কি হয়েছিল। স্যার, জ্ঞানবাবু আর রূপালী দেবী একটা ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতেন, আর মোবাইল কোম্পানির ম্যাপিংয়ের হিসেবে রূপালী দেবী কাল দুপুর 1টার সময় জাম্বো মলে ছিল ফান্ডারা রোডে। তখন থেকে ওনার মোবাইলটা বন্ধ। আর জ্ঞানবাবু? স্যার, জ্ঞানবাবুর লোকেশন এই দেখুন স্যার। 1টার সময় শুটিং রেঞ্জ থেকে বেরিয়ে 2:30টার সময় ফান্ডারা রোড, আর ওখান থেকে সিলিং হয়ে ব্যান্ড্রা লিঙ্কিং রোড হয়ে জুহু সার্কেল পৌঁছন 5টার সময়। আর 5:30টার সময় ওখান থেকে বেরিয়ে 6:30টার সময় পৌঁছন পবন মিলে, পবন মিল। আর 6:30 থেকে 6:45 অবধি উনি কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন, একটা প্রাইভেট নাম্বারে। তারপরে ওনার ফোন বন্ধ হয়ে যায়। স্যার, হতে পারে সেই মুহূর্তেই ওনার মৃত্যু হয়েছিল। মানে জ্ঞানবাবু আর রূপালী দেবী আলাদা আলাদা ভাবে পান্ডারা রোড পৌঁছন। স্যার, এটাও তো হতে পারে যে জ্ঞানবাবু জম্মু মলেই গেছিল। হ্যাঁ, কিন্তু কেন আর কার সঙ্গে দেখা করার জন্য? আর লাস্ট কলটাই বা কে করেছিল, যার সঙ্গে জ্ঞানবাবু অনেকক্ষণ কথা বলেছিলেন? রতন। হ্যাঁ স্যার। আজকে যেভাবেই হোক স্টক ডিটেলসটা আমাদের ম্যানেজারকে দিতেই হবে। হ্যাঁ স্যার। আসলে এই কাজটা আমাদের গত সপ্তাহে শেষ হওয়া উচিত ছিল, তাই না? স্যার, আই এম সরি স্যার, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য আমি আসতে পারিনি স্যার। সেটা আমি জানি। তুমি একটা কাজ করো, এক্ষুনি আমায় বলো কোন কোনগুলি স্টকে আছে আর কতগুলো করে আছে। হ্যাঁ স্যার, এই 315 বোরের 21টা গুলি আছে, আর এরই কার্টন প্যাক করা আছে স্যার। স্যার, এই 12 বোরের 50টা গুলি আছে, আর এগুলো হলো 9mm এর ইম্পোর্টেড রিভলভারের গুলি। কতগুলো আছে? 35। আর স্যার 9mm পিস্তলের গুলির বাক্স হচ্ছে 2, 3। এটা কি? এই বক্স তো খালি দেখছি। হ্যাঁ স্যার। তাহলে তাহলে তুমি এই কথাটা আমায় আগে জানাওনি কেন? স্যার, আমি ভেবেছিলাম যে বক্সটা হয়তো আপনি খুলেছেন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যদি আমি বক্সটা নিজে খুলতাম তাহলে তোমায় আমি জিজ্ঞেস করতাম কথাটা। আর এটা কি? এখানে 6টা গুলি কম রয়েছে, কোথায় সেগুলো? স্যার, আমি জানি না স্যার। স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন স্যার। তাহলে কি করব? তুমি ছাড়া আর কার সাহস আছে এখান থেকে গুলি নিয়ে যাওয়ার? স্যার, গত 5 বছর ধরে আমি এখানে কাজ করছি, আর স্যার গত 5 বছরে একটাও কার্তুজ এদিক থেকে ওদিক কখনো হয়নি। স্যার, এই 6টা গুলি আমি কেন চুরি করব? আমি চুরি করিনি স্যার এটা। দেখো রতন। হ্যাঁ স্যার। এটা একটা গুরুতর অপরাধ, আর এই গুলিতে যদি কেউ খুন হয় না, তাহলে তার জন্য কিন্তু তুমি আমি দুজনেই দায়ী হব। সেই জন্যে এটা আমাদের ম্যানেজারকে অবশ্যই জানাতে হবে। আর হ্যাঁ, ও কালকে তুমি শুটিং রেঞ্জের বাইরে কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ স্যার, সকালবেলায় আমি শুটিং রেঞ্জের দরজা খুলে টয়লেট করতে গিয়েছিলাম। তো স্যার, আমি দেখলাম যে
ঈশান আর জিয়া এখানে এসেছিল। ঈশান আর জিয়া অত সকালবেলা? স্যার আমিও তো ওদেরকে এই প্রশ্নটাই করেছিলাম, কিন্তু স্যার ওনারা কোনো উত্তর না দিয়ে সোজা ভেতরে চলে গেলেন। ওদের দুজনের সকালবেলা এখানে আসা আর সন্ধেবেলায় জ্ঞানবাবুর খুন হওয়া, এই দুটো বিচ্ছিন্ন ঘটনা নয় রতন। স্যার তার মানে আপনি বলতে চাইছেন যে ঈশানই জ্ঞানবাবুকে? ডক্টর সারিকা, প্লিজ মজা করবেন না, এটা হতেই পারে না। ফ্রেডি স্যার, আমি মজা করছি না, আসুন দেখাচ্ছি। এই দেখুন, রূপালের মৃত্যু দুপুরবেলা 1টা থেকে 2টোর ভেতর হয়েছিল, আর জ্ঞান বাবুকে সন্ধেবেলা 6টা থেকে 7টার মধ্যে মারা হয়েছিল, ঠিক ওই গানটা দিয়ে, যেটা আমরা রূপালের হাতে পেয়েছি। তাহলে প্রথমে রূপালী দেবীকে মারা হয়েছে দুপুরে, আর তারপরে জ্ঞানবাবুকে মারা হয়েছে সন্ধ্যাবেলায়, আর তারপর ওই বন্দুকটাকেই রূপালী দেবীর হাতে ধরিয়ে দেওয়া হয়। তার মানে রূপালী দেবী আত্মহত্যা করেনি, কেউ নিশ্চয়ই প্ল্যান করে খুন করেছে ওনাকে। হ্যাঁ, আর এটাকে প্রমাণ করার জন্য আমার হাতে প্রুফ আছে। রূপালের পেটের ভেতর থেকে আমি আজিনামোটো, সোয়া সস আর ভিনিগারের কিছু অংশ পেয়েছি। ডক্টর সারিকা, এই সমস্ত তো সাধারণত চাইনিজ খাবারে থাকে না? হ্যাঁ ফ্রেডি স্যার, রূপাল মৃত্যুর আগে চাইনিজ খাবার খেয়েছিল, আর এর পেটের ভেতর থেকে আমি বেশি মাত্রায় সিপক্সিন পেয়েছি, যেটা ঘুমের ওষুধ বানানোর জন্য ব্যবহার করা হয়। মানে এরা ঘুমের ওষুধ খেয়েছিলেন? নিয়েছিলেন না জোর করে খাওয়ানো হয়েছিল এটা তো জানা যায়নি, কিন্তু এটা তো নিশ্চিত যে মানুষটা ঘুমিয়ে থাকে সে আত্মহত্যা তো করতে পারে না, কারণ মানসিকভাবে সে ততটা সেন্সেই থাকে না যে আত্মহত্যা করতে পারে। স্যার, রূপালী দেবী যেখানে গিয়ে চাইনিজ খাবার খেয়েছিল, এই ঘুমের ওষুধগুলো নিশ্চয়ই সেখানেই তাকে দেওয়া হয়েছিল। হতে পারে ফ্রেডি, দয়া স্যারকে আমি একবার ইনফর্ম করে দিই। হ্যালো দয়া স্যার। স্যার আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে জিজ্ঞেস করেছি, ওখানে কেউ রূপালী ম্যামকে দেখেননি। দেখা যাক, হয়তো এখানে কেউ চিনতে পারবে। খেয়াল রেখো কখনো আর এরকম ভুল করবে না। হ্যাঁ স্যার। স্যার, টেবিল ফর কাপল স্যার। না, আমরা খাবার খেতে আসিনি, কিছু প্রশ্ন ছিল আমাদের। প্রশ্ন? কি প্রশ্ন? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সরি স্যার। আপনি সরি বলছেন কেন? আমাদের থ্যাংক ইউ বলার সুযোগ দিন। হ্যাঁ, আচ্ছা এটা বলুন যে পরশু ঠিক দুপুরবেলায় একজন লোক আর একজন মহিলা এখানে খাবার খেতে এসেছিল, আর সেই সময়ই ওদেরকে খুন করা হয়েছিল। শ্রেয়া। খুন? হ্যাঁ। এই দুজনের। শৈলেশ। হ্যাঁ স্যার বলুন। কাল এনারা দুজন আমাদের রেস্টুরেন্টে এসেছিলেন না? আরে এই মহিলা যিনি সিজওয়ান ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান গ্রেভির অর্ডার দিয়েছিলেন, আর খেতে খেতে ওনার মাথা ঘুরে গেল, নিজেও পড়ে গেলেন, প্লেটটা পড়ে গেল। হ্যাঁ স্যার, এর জন্যই তো আপনি কুককে খুব বকাঝকা করেছিলেন। সাথে কি এই লোকটাও ছিল? না স্যার, এই লোকটা ছিল না, অন্য কেউ ছিল। 30-32 বছর বয়স হবে, আর বেশ এডুকেটেড মনে হচ্ছিল। ওনারা দুজন কটার সময় এসেছিলেন? প্রায় 12টার সময়। দুজনে খাবার খাচ্ছিলেন, হঠাৎ ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমরা সবাই ঘাবড়ে যাই, কিন্তু ওই ভদ্রলোক বিল চুকিয়ে তাড়াতাড়ি ম্যাডামকে নিয়ে চলে গেলেন। তার মানে ওই মেয়েটা ইচ্ছে করে অজ্ঞান হয়নি, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল ওকে। আচ্ছা, পেমেন্ট কিভাবে করেছিল ওরা? ক্রেডিট কার্ড দিয়ে স্যার। ক্রেডিট কার্ডে? ক্রেডিট কার্ডের ডিটেলটা চাই আমার এখনই। এইগুলি আপনাদের মধ্যে থেকে কেউ চেনেন? এটা ব্যালিস্টিক রিপোর্ট, যে 6টা গুলি শুটিং রেঞ্জ থেকে চুরি হয়েছে এটা তার সাথে ম্যাচ করে। বলো জিয়া, তুমি চুরি করেছিলে না গুলিগুলো? স্যার আপনি এসব কি বলছেন? আমি কোনো চুরি করিনি। মিথ্যে কথা বলো না। তুমি কালকে সকালে ঈশানের সাথে এখানে এসেছিলে না? হ্যাঁ স্যার, এটা সত্যি কথা যে আমি আর ঈশান সকালে তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু তার মানে এটা নয় তো যে আমি চুরি করেছি। ইনফ্যাক্ট আমি তো আমার জায়গা থেকে নড়িনি পর্যন্ত। বাট ইয়েস, ঈশান 15 মিনিটের জন্য কোথাও চলে গেছিল, তাই না ঈশান? না না, আমি 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 কাউকে মারিনি। আমি একদম পালানোর চেষ্টা করবি না, সবকিছু সত্যি বললে তোর পক্ষে সেটাই ভালো হবে। বল। স্যার, এটা সত্যি যে 6টা গুলি আমি চুরি করেছিলাম। 6টা গুলি? হ্যাঁ। 6টা গুলি? 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 6টা গুলি?
কারণ কারণ আমি জ্ঞান স্যারকে ঘৃণা করতাম আর আমি চাইতাম না যে উনি আমার মায়ের সঙ্গে বিয়ে করুন। তাই জন্য তুমি ওকে মেরে দিলে? না না না, আমি ওনাকে মারিনি। আমি জ্ঞান স্যারকে মারবো বলে গানের মধ্যে 6খানা গুলি ভরেছিলাম ঠিকই, আর ওনাকে ফলো করতে করতে আমি পান্টারা রোডের জাম্বু মল অব্দি চলেও গেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার গাড়িটা একটা ভিখারির সঙ্গে ধাক্কা লাগে, আর তাই আমি ওকে দেখার জন্য বাইরে বেরিয়েছিলাম। কিন্তু আমি যখন আবার গাড়িতে এলাম তখন দেখলাম আমার গানটা সিটে কোথাও ছিল না। ওই গান যা তোমার গাড়ি থেকে চুরি হয়েছিল কোন কোম্পানির ছিল? গ্রে মেটাল কোম্পানি ছিল, 9mm বোরের ছিল। এই সেই পিস্তল? হ্যাঁ স্যার, এটাই ছিল। কিন্তু এই গানটাই তো রূপালী দেবীর হাতে ছিল। মিথ্যা কথা বলছে স্যারও। খুন করার পর এই গানটা ওই ওখানে গিয়ে রেখে এসেছিল, আর এই ভিখারিকে নিয়ে গল্পটাও ওর বানানো। ঈশান, যতক্ষণ এই কেসটা সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? ডক্টর কুন্দন ক্লিনিকে আছেন? ডক্টর কুন্দন তো আজকে নেই। এটাই আশা করেছিলাম। উনি এখন কোথায়? সিআইডি কি করেছেটা কি ডক্টর কুন্দন? কাল দুপুর 12:30টায় বান্দ্রা রোডের জম্বু মলে একটা চাইনিজ রেস্টুরেন্টে রূপালী দেবীর সঙ্গে খাবার খাচ্ছিলেন। স্যার, রূপালী তো ওনার পেশেন্ট, যদি একসাথে খাবার খেয়েও থাকেন তো কি হয়েছে? কারণ খাওয়ার 1 ঘন্টা পরে রূপালী দেবীর মৃত্যু হয়েছে। কি? তুমি শেষবার ডক্টর কুন্দনকে কখন দেখেছিলে? স্যার, পরশু বিকেলে। আর সব সময়ের মতন উনি শেষ পেশেন্ট দেখে চলে গিয়েছিলেন, আর আমি ক্লিনিক বন্ধ করেছি। মানে ক্লিনিকের 2টো চাবি আছে, একটা আপনার কাছে থাকে আর একটা ডক্টর কুন্দনের কাছে থাকে। হ্যাঁ স্যার, আর আমিও স্যারের অনেকগুলো ফোন ট্রাই করেছি, কিন্তু স্যারের ফোন বন্ধ ছিল। যদি ফোনটা বন্ধই ছিল তাহলে রূপালী দেবীকে রেস্টুরেন্টে ডাকলেন কিভাবে? ওনার কেবিনটা কোথায় একবার দেখান তো। এই রক্ত মাখা চুল এখানে এলো কি করে? স্যার, স্যার আমি জানি না, আর আমার তো স্যারের কেবিনে ঢোকারও পারমিশন নেই। পারমিশন নেই? মনে হচ্ছে খাওয়ার পরে মিস্টার কুন্দন এখানে আসেন, রূপালী দেবী ওনার সঙ্গে ছিলেন, তারপর ওনাকে খুন করে লাশটা এখান থেকে নিয়ে ওই মিলে রেখে আসেন। স্যার, আপনার সন্দেহই ঠিক হলো স্যার। এই দেখুন, লেডিস স্যান্ডেল আর রক্তমাখা একজোড়া গ্লাভস। এটা এটা তো রূপালীর। আপনি কি করে জানলেন? আসলে স্যার, আমার না এই স্যান্ডেলের ডিজাইনটা খুব পছন্দ ছিল, আর আমি রূপালীকে জিজ্ঞেসও করেছিলাম যে উনি এটা কোত্থেকে কিনেছিলেন। মানে রূপালী দেবীকে খুন যখন ডক্টর কুন্দন করেছেন, তাহলে জ্ঞানবাবুকেও উনিই মেরেছেন। স্যার, খুব আশ্চর্য একটা ব্যাপার। ডক্টর কুন্দন একজন সাইকোথেরাপিস্ট, তাহলে উনি মেডিকেল স্কুল থেকে মরা মানুষের টেস্ট করার পারমিশন কি করে পেলেন? হ্যাঁ, ডক্টর কুন্দন তো জীবন্ত মানুষদের মাথার চিকিৎসা করেন, তাহলে মর্গে উনি মৃত মানুষদের সঙ্গে কি কথা বলতে গিয়েছিলেন? এই লোকটা আসলে কি চাইছে? বলুন ডক্টর সারিকা, নতুন কি আপনি জানতে পারলেন? সচিন, আমি এটুকুই বলতে চাইছি, জ্ঞানবাবুর খুন যেই করে থাকুক, কিন্তু গুলিটা ঠিক ততটা দূর থেকেই চালানো হয়েছে যেখানে রূপাল বসেছিল মৃত অবস্থায়। সেটা আপনি কি করে বলতে পারেন? লেজার টেস্টের দ্বারা। আসুন স্যার, এই দেখুন, গুলি এখান দিয়ে ঢুকেছিল আর এখান দিয়ে বেরিয়ে গেছিল। ড্যামের ভেতর যে হোলটা আছে তার ছিদ্রটা ঠিক ততটাই বানানো হয়েছে যেটা ওই গুলিটার ছিল, 0.9 mm। এবার ধরে নিন আমি রূপাল। ফ্রেডি স্যার, একটু লাইটটা অফ করবেন? ইয়েস। যখন রূপালকে আমরা পেলাম মৃত অবস্থায়, তখন ওর হাতে গান এইভাবে ছিল।
এবার এই লেজার এইটা প্রমাণ করবে যে যখন জ্ঞানবাবুর ওপর গুলি চালানো হয়েছিল তখন খুনি ঠিক কতটা দূরে ছিল আর গুলিটা কোন অ্যাঙ্গেল থেকে চালানো হয়েছিল। এরকম হয়েছিল সবকিছু। ফ্রেডি স্যার, একটু লাইটটা অন করবেন প্লিজ। ইয়েস। একটা কথা মাথাতে ঢুকছে না। মানলাম যে রূপালী দেবীর হাতে গান পাউডার লেগেছিল, কিন্তু যখন জ্ঞানবাবুর মৃত্যু হয়েছে তার আলে রূপালী দেবী মারা গেছেন। তাহলে রূপালী দেবী গুলিটা কি করে চালালেন? স্যার, যদি জ্ঞানবাবুকে সামনে থেকেই গুলি চালানো হয়েছিল তাহলে উনি খুনিকে দেখতে পেলেন না কি করে? তার থেকেও বড় কথা, সে তো নিজেকে বাঁচাবার চেষ্টা পর্যন্ত করেনি। ফ্রেডি, কিছু তো এরকম রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ পৃথিবীতে এরকম কে আছে যে মৃত্যুকে সামনে থেকে আসতে দেখে নিজেকে বাঁচাতে চেষ্টা করবে না? আপনারা সবাই মেডিকেল স্টুডেন্ট, সেই জন্য রিগর মর্টিস এর থিওরি সম্পর্কে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে রিগর মর্টিস ঠিক কিভাবে হয়। যে কোনো মানুষের মৃত্যুর পর তার শরীরে কেমিক্যাল চেঞ্জেস কিভাবে হয়। ওর মৃত্যুর কিছুক্ষণ সময়ের মধ্যেই তার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে যায়, বিভিন্ন অংশ সংকুচিত হতে থাকে। প্রায় 3 ঘন্টা পর রিগার মোটিসের ক্রিয়া শুরু হয়, আর এটা প্রথমে মুখে দেখা যায়, আর প্রায় 12 ঘন্টা পরে সারা শরীরের রক্ত জমে যায়, আর শরীর এতটাই ঠান্ডা হয়ে যায় এই বডিকে নড়ানো অসম্ভব হয়ে যায়। স্যার, 48 ঘন্টা থেকে প্রায় 60 ঘন্টার ভিতরে শরীরের তো পচন এবং গলনও শুরু হয়ে যায়, তাই না? কারেক্ট, কিন্তু অত ঘন্টা আমরা অপেক্ষা করতে পারবো না। আমরা লাশের ভিডিও রেকর্ডিং করে থাকি যাতে সেটা পরবর্তীকালে দেখে নেওয়া যায় যে ওই লাশের ওপর রিগর মর্টিসের কতটা প্রভাব পড়েছে। এক্সকিউজ মি স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। ওকে, এক্সকিউজ মি, কেউ মনে হচ্ছে দেখা করতে এসেছে। হ্যালো, ডক্টর সালুক। হ্যালো, হাউ আর ইউ? কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কোনো পারমিশন লেটারের ব্যাপারে জানতে চাইছিলেন? হ্যাঁ, এই ডক্টর অর্ণব, সাইকোথেরাপিস্ট ডক্টর কুন্দন নিজে এই লেটারটা আপনাকে দিয়ে রিকোয়েস্ট করেছেন যে উনি নিজে এসে এখানে দেখতে চান যে মারা যাওয়ার পর মানুষের শরীরে কি কি পরিবর্তন আসে। ডক্টর কুন্দন হিউম্যান সাইকোলজি ডক্টর, আমি চিনি ওনাকে। ক্যারি অন। উনি পারমিশন নিয়েছিলেন, কিন্তু নিজের জন্য নয়, অন্য কারোর জন্য। কি? অন্য কেউ এসেছিল এখানে রাইগার মর্টিসের সম্পর্কে জানতে? হ্যাঁ, একটা মেয়ে ছিল, মেডিকেল স্টুডেন্ট। 1 মাসে বেশ কয়েকবার আসতো, আর রিগর মর্টিসের লাশের উপর কি কি এফেক্ট হতে পারে সেটা দেখতো। তারপর ও নিজের নোটস তৈরি করত। তারপর আমরা সারাদিন যেটা রেকর্ডিং করি সন্ধেবেলা সেটাও নিয়ে যেত। কিন্তু এত ট্যালেন্টেড মেয়ে আর এত মনোযোগী মেয়ে আগে কখনো দেখিনি আমি। আই উইশ যে ও অনেক বড় ডক্টর হবে একদিন। আর এই মেয়েটাকে ডক্টর কুন্দন পাঠিয়েছিলেন। হ্যাঁ। আপনার কি ওই মেয়েটার নামটা মনে আছে? ওর নাম জিয়া। জিয়া ছিল ওর নাম। জিয়া? স্যার, এটা ওই জিয়াই নয় তো যে ঈশানের বিরুদ্ধে কথা বলেছিল? স্যার, আমার কাছে ওর ফোন নাম্বারটা আছে, এই দেখুন। আমিও জিয়াকে অনেকবার ফোন করেছি, এই যে ওর নাম্বার। এই নাম্বারটা ম্যাচ করো তো। রিগার মোটিসের ক্রিয়া ধীরে ধীরে শরীরের নিচের অংশ জুড়ে হতে থাকে। স্যার, স্যার এটা ওই জিয়াই। ও, ওই জিয়াই। এক্সকিউজ মি, ক্যারি অন। ডক্টর কুন্দন রূপালীকে মারার আগে জিয়াকে এখানে রিগার মর্টিস সম্পর্কে জানতে পাঠিয়েছিল, কিন্তু কেন? তোমার এই কেনর জবাবটা আমার কাছে আছে। জবাব আছে? একজন লোককে পাঠানো যাতে সে গুলির আওয়াজ শুনে সিআইডি কে খবর দিতে পারে, এই ব্যাপারটাও আমাদের হজম হলো না। আসলে আমি কি করে বলি, স্যার, সবকিছু ঠিক সেরকম ভাবেই সেট করা হয়েছে যেরকম আমরা লাশের সময় পেয়েছি। গুড, এবার তুমি একটা কাজ করো, শ্রেয়ার সঙ্গে লাশটাকে নিয়ে এসো। স্যার।
আরে ডক্টর সালুক, হ্যাঁ এখানে এই পুতুলটা, বাইরে একটা মেয়ের লাশ, আপনি কি কোনো ক্রাইম সিনকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছেন নাকি? হ্যাঁ দয়া, ঠিক বলেছো, সেটাই করছি। আর আমি ওপরে ক্যামেরাও ফিট করে দিয়েছি, যেটা সমস্ত রেকর্ডিংটা করবে সেটা মনিটরে দেখা যাবে বাইরে, যে ভেতরে কি হচ্ছিল। শালুখে স্যার, আপনি এই মহিলার লাশটা নিয়ে কি করবেন? এক্ষুনি জানতে পারবে শ্রেয়া। তুমি একটা কাজ করো, এই লাশটাকে ওই চেয়ারের ওপর ঠিক সেইভাবেই বসাও যেমন ভাবে রূপালের লাশটা পাওয়া গেছিল। আর তাড়াতাড়ি করো, এ মারা গেছে 2 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিটের মধ্যে রাইগার মোটি স্টার্ট হয়ে যাবে। ফাস্ট। ওকে। গুড। গুড। সারিকা, তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে মনিটরটা চেক করো, দেখো যে এই সমস্ত রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। শ্রেয়া, একটা কাজ করো, এর হাতে বন্দুকটা সেইভাবেই লাগিয়ে দাও যেমন রূপালের হাতে ছিল। কুইক। স্যার। সাবধানে শ্রেয়া, বন্দুকে গুলি ভরা আছে। দয়া, বক্সে একটা কাঠের টুকরো হবে, দেখো তো একটু। এইটা, হ্যাঁ। দয়া, লাশে রাইগার মর্টিস হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে মনিটর রুমে যাই, চলুন দেখি আপনার পরিশ্রম ঠিক কতটা সফল হয়। চলো, কাম। দয়া, ঠিক যেভাবে রাইগার মর্টিস ওই লাশটার মুখের থেকে শরীরের মধ্যে আসবে, ঠিক সেভাবেই খুনির চেহারা আয়নার মতো পরিষ্কার হতে থাকবে। ডক্টর, যখন জ্ঞানবাবুর গুলিটা লেগেছিল তখন তো রূপালের মৃত্যু মোটামুটি 6 ঘন্টা হয়ে গেছিল, তাহলে আমাদের আরো 3 ঘন্টা অপেক্ষা করতে হবে নাকি? অপেক্ষা তো করতেই হবে দয়া, খুনির মস্তিষ্কটা পড়তে হলে একটু অপেক্ষা তো করতেই হবে। কি ভাবছেন স্যার? না, যদি খুনটা আগে থেকেই প্ল্যান করা হয়ে থাকে তাহলে হতে পারে যে চিন্টুকে এখানে জেনে বুঝেই পাঠানো হয়েছিল। চিন্টুর এখানে এসে লাশটা দেখাও প্ল্যানেরই অংশ, কারণ চিন্টু এখানে না আসলে আমরা লাশের ব্যাপারে জানতেই পারতাম না। হতেই পারে স্যার, কিন্তু স্যার চিন্টু বলছিল যে ওকে এখানে কোনো মহিলা পাঠিয়েছিল। হতে পারে খুনি হয়তো কোনো মহিলাই। এই কেসে 2 জন মহিলা আছে, একজন এই রূপালী যে মারা গেছে, আর দ্বিতীয় ও নো, চিন্টুকে এক্ষুনি ডেকে পাঠাও। স্যার। চিন্টু, ইন্সপেক্টর শ্রেয়া বলছি সিআইডি থেকে। শোনো, তুমি এক্ষুনি পবন মিল চলে এসো। ঠিক আছে। আমি কিছু করিনি স্যার, আমি যা দেখেছি আপনাদের বলে দিয়েছি। দেখো চিন্টু, ঘাবড়ানোর দরকার নেই। তুমি বলেছিলে তোমাকে একজন মহিলা এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ স্যার। ওই মহিলাকে দেখলে তুমি চিনতে পারবে তো? হ্যাঁ শ্রেয়া, এই মেয়েটাই কি তোমায় বলেছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটাই স্যার। তুমি নিশ্চিত এই ছিল? এটাই। তার মানে 2টো খুনি জিয়ার কাণ্ড। রজত, এক্ষুনি জিয়ার বাড়িতে যাও, ওকে অ্যারেস্ট করে নাও। ওই বলবে আমাদের এখানে ফ্যাক্টরিতে কি হয়েছিল। সিআইডি? তাও এই সময়? আগে আপনি যদি এত রাতে এই শুটিং রেঞ্জে থাকতে পারেন তাহলে আমরা কেন নয়? কি বলতে চাইছেন কি আপনি? মানে তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, আর একজন মেডিকেল স্টুডেন্টের গান আর গুলিতে ইন্টারেস্ট? কেন, আমার শুটিং এর ইচ্ছে থাকতে পারে না নাকি? হতেই পারে,
কিন্তু মর্গে গিয়ে রিগার মর্টিসের স্টাডি করা এই ব্যাপারটা ঠিক হজম হলো না। পবন মিলে একজন লোককে পাঠানো যাতে সে গুলির আওয়াজ শুনে সিআইডিকে খবর দিতে পারে, এই ব্যাপারটাও আমাদের হজম হলো না। জিয়া দেবী, মানে আপনারা সব কিছু জেনে গেছেন? একদমই ঠিক। আর আমরা এটাও জানি যে তোমার সঙ্গে আরেকজন রয়েছে যে তোমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। বলো কে উনি? আসলে আমি কি করে বলি? হাত থেকে বেরিয়ে গেল। হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু সিআইডি থাবা থেকে পালাতে পারবে না। এই দেখ, হ্যালো। হ্যাঁ, কি? ঠিক আছে, ওই বন্দুকটা সাবধানে রাখো, ওটাই আমাদের খুনিকে ধরিয়ে দেবে। ওকে। কি হলো স্যার? কেউ জিয়াকে শুট করে দিয়েছে। কি? তার মানে খুনি অন্য কেউ? হ্যাঁ। ডক্টর সলিকে, আর কতক্ষণ লাগবে? স্যার 5 মিনিট লাগবে দয়া। 5 মিনিটের মধ্যেই এই রাইগার মর্টিসটা ওর হাতের উপর সেট হতে শুরু করবে, ব্যাস। এই দেখো, এইভাবে হয়েছিল মৃত্যুটা। কিন্তু যদি জ্ঞানবাবুর সামনে রূপালের লাশ ছিল, তাহলে উনি ওটা দেখতে পেলেন না কেন? তার মানে অবশ্যই এমন কিছু ছিল জ্ঞানবাবু আর রূপালীর মাঝখানে, যার কারণে জ্ঞানবাবু রূপালীর লাশটা দেখতে পাননি। কিন্তু কি ছিল? ভেতরে গিয়ে দেখেছিলেন ডক্টর? স্যার, এদিকে দেখুন। পিলারে বক্স করা আছে। কি আছে এর মধ্যে? আরে, ও, এই তো। তাহলে এটার জন্যই জ্ঞানবাবু তার চোখের সামনে বসে থাকা মৃত্যুকে আদৌ দেখতে পাননি। এই পর্দাটা দেখো দয়া, এই ছিদ্রটা দেখতে পেয়েছো? পর্দার ওপর এই ছিদ্রটা গুলি লাগার কারণে হয়েছে। এই স্যার, এখানে ব্যাটারি আর সেন্সরও লাগানো আছে। ব্যাটারি আর সেন্সার? ও, তার মানে গুলি চলা মাত্রই পর্দাটা দুলে গিয়েছিল, আর সেন্সার অন হয়ে গিয়েছিল, আর পর্দা গুটিয়ে গিয়েছিল। আর সেই কারণেই যখন আমরা এখানে পৌঁছলাম তখন পর্দাটা দেখতে পাইনি। আর হয়তো যখন গুলি চলেছিল জ্ঞানবাবুর উপরে, তখন খুনি এখানেই ছিল। অনেক ভেবেচিন্তে প্ল্যানিংটা করেছিল সে। কিন্তু স্যার, এটা কার কাজ হতে পারে? সেই যার বন্দুক, বুলেট আর রাইগার মর্টিস সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে, আর সেটা একজনই হতে পারে মাত্র। গুড। মায়রা, তোমাকে আমি কতবার বলেছি যে রাইফেল সবসময় স্ট্রেট ধরবে, এইভাবে, ঠিক এইভাবে। ওকে ওকে, স্যার। এবার Okay. গুলি একদম নিশানায় লাগবে। মায়েরা,
অনিকেত স্যার যা শেখাচ্ছেন তা যদি ভালো করে না শেখো, তাহলে যে রূপালী দেবী আর জ্ঞানবাবুকে খুন করেছে তার মতো শার্প শুটার হবে কি করে? আরে স্যার, ইনি কাউকে খুন তো কি, অন্ধকারে কাউকে জখমও করতে পারবে না। স্যার, জিয়া ঠিক আছে এখন? বেঁচে আছে, কিন্তু আফসোসের ব্যাপার যে খুনি এখনো ধরা পড়েনি। স্যার তাহলে আপনারা খুনিকে ধরতে পারছেন না কেন? আপনি জানেন খুনিকে? খুনিকে আমি না তো স্যার। কিন্তু আমরা জানি যে খুনি এই শুটিং রেঞ্জেরই। আপনারা আমাদের সন্দেহ করছেন? সন্দেহ নয়, সম্পূর্ণ বিশ্বাস যে খুনি আপনাদের মধ্যেই একজন। সেটা কে? আপনি আগে এটা বলুন যে শুটিং রেঞ্জে বিনা চেকিং এ কোনো গুলি বা গান আনা বা নিয়ে যাওয়া সম্ভব? না, একদমই না, কেননা আমাদের সিকিউরিটি খুব কড়া। একদম ঠিক বলেছেন আপনি। এবার একটু এটা দেখুন, এটা সেই গান যা দিয়ে জিয়ার উপর হামলা হয়েছিল। এই ধরনের গান কি আপনাদের শুটিং রেঞ্জে ব্যবহার হয়? না স্যার, এই ধরনের গান তো আমাদের এখানে ব্যবহার হয় না। তাহলে এই গান শুটিং রেঞ্জের ভেতরে এলো কি করে? আচ্ছা, আপনি আমাকে বলবেন এরকম এখানে কোনো লোক আছে কিনা যে এই শুটিং রেঞ্জে আসার সময় যাকে কোনোভাবেই চেক করা হয় না? হ্যাঁ স্যার, একজন জ্ঞানবাবু আর আরেকজন অনিকেত স্যার। যখন জিয়ার উপর হামলা হয়েছিল তখন তো জ্ঞানবাবু বেঁচে নেই, তাহলে বেঁচে রইল কে? অনিকেত স্যার। হ্যাঁ, আমি খুনি, আমি রূপালীকে খুন করেছি। আসলে আমি রূপালী আর জ্ঞানের সম্পর্কটা মানতে পারছিলাম না। রূপালীকে আমি তবে থেকেই ভালোবাসতাম যবে থেকে একসঙ্গে কলেজে পড়তাম। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও অন্য একজনকে বিয়ে করে নিল। আর আমিও সেদিন শপথ নিয়েছিলাম যে সারা জীবন আমি বিয়ে করব না। কিন্তু তারপর হঠাৎ একদিন রূপালীর স্বামী মারা যাবার পর আমার এটা মনে হলো যে হয়তো ভাগ্য আমাকে আরেকটা সুযোগ দিতে চলেছে। কিন্তু রূপালীকে আমি আমার মনের কথা বলবার আগেই জ্ঞান মাঝখানে চলে এলো, আর আমারই চোখের সামনে আমার ভালোবাসাকেও ক্রমশ ওর দিকে আকর্ষণ করতে লাগলো। এটা আমি সহ্য করতে পারছিলাম না। তাই জন্য রিগর মর্টিসের অদ্ভুত পদ্ধতিটা ব্যবহারের জন্য প্রথমে তুমি রূপালী দেবীকে মারলে। হ্যাঁ, আর সেটার জন্য আমি ডক্টর কুন্দনকে আর জিয়ার সাহায্য নিয়েছিলাম। স্যার, রিগার মল্টেস মানুষ মারা যাওয়ার ঠিক 3 ঘন্টা পরে তার লাশের মধ্যে কাজ করা শুরু করে দেয়। কিন্তু এটা কি আমরা জানতে পারি যে লাশের শরীরের কোন অংশটা প্রথম রাইগার মর্টিস আক্রান্ত হবে? স্যার, এটা বলা তো খুব মুশকিলের, কিন্তু হ্যাঁ, অসম্ভব একদম নয়। আপনি যদি কন্টিনিউ লাশের পরীক্ষণ আর নিরীক্ষণ করেন, তাহলে এই লাশের এক একটা পেশিতে কখন আর কোথায় টান ধরা শুরু করবে সে জ্ঞানটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে তুমি কি করলে? তারপর আমি রূপালীর লাশটাকে নিয়ে গিয়ে পবন মিলে রেখে দিলাম। আমার কাজ তো হলো, এবার তোমার কাজ। আপনি দেখতে থাকুন ডক্টর, আমার প্ল্যান কেমন কাজ করে। আপনি এক কাজ করুন ডক্টর, ওই পিস্তলটা রূপালীর ডান হাতে রেখে দিন, কেননা এখনো রাইগার মর্টিস শুরু হয়নি, তাই ডান হাতটা বাঁ দিকেই ভাঁজ হবে। তুমি বলছো বলে আমি তাই করলাম, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার প্ল্যানটা সফল হবে। এবার দেখুন ডক্টর, দেখলেন ডক্টর, যখন বুদ্ধি, পরিশ্রম আর চেষ্টা তিনটে একসাথে যুক্ত হয়ে যায় না, তখন সেখান থেকে একটা জিনিস উঠে আসে, সফলতা। এবারে আপনি কি এটা বলার কষ্টটা করবেন ডক্টর কুন্দন কোথায় আছে? ডক্টর কুন্দন আমার বাড়িতে আছে, আমি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছি। অনিকেত, সম্পত্তির লোভ তোমাকে অন্ধ করে দিয়েছিল, দুটো খুন করলে তুমি,
তার জন্য তুমি একটাই শাস্তি পাবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.